ডক্টর ইউনূস স্যার বলছিলেন, এবং শেষবারের মতো ঠিক যাওয়ার আগে আবার ক্রিকেট দিয়া বুঝিয়ে দিয়ে গেল। যে কঠিন জবাবটা দিল মুখের মধ্যে, একেবারে মুখের মধ্যে তো ভাই মুখ সিলাই হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। ভারতের সমস্ত চ্যানেল থেকে নিন্দা জানাইতেছে। প্রফেসর ইউনূস কি জিনিস, প্রতিবেশী দেশ ভারত অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। ইউনূসের ভয়ে ভারত কাঁপছে। নতুন ইতিহাস, নতুন অধ্যায়, 54 বছরের হিসাব নিকাশ এলোমেলো। যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন। আমরা বলবো নৌকার ধানের শীষ, দুই সাপেরই একই বিষ। এই দুইটারে বাংলাদেশ থেকে হটাইতে হবে, এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া হবে। নিউজটা দেখে আমার একটা হিন্দি গান মনে পড়ছে, মোদিজি মোদিজি क्या है बापू तेरा प्लान। হঠাৎ করে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির মধ্যে যেখানে আমরা ভারতের দাস হয়ে থাকতে আর চাইতেছি না, সেই জিনিসটা স্পষ্ট ভাষায় হয়কে মুখে উচ্চারণ করেছে, অথবা আমরা আমাদের কাজে সেটাকে প্রমাণ করতেছি। সেই মুহূর্তে ভারতের একটা টেনশন শুরু হয়ে গেছে। নাজমুল ভাই, আপনাকে স্যালুট। আপনি এই তামিমকে যে ভারতীয় দালাল বলেছেন, ভারতীয় দালাল, খালি ভারতীয় দালাল না, ও ভারতের চামচা, ভারতের আপনার মানে মাল করে, ভারতের টাকা খেয়ে তারপরে এগুলি বলেছে। পশ্চিমা বিশ্ব নিরঙ্কুশভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে যেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক, যারা ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলবো দয়া করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা। দর্শক, সেই সাথে জানতে পারবেন প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সাথে সামরিক যোগ চুক্তি সীমাবদ্ধ করার জন্য একটি আলাপ আলোচনা করেছেন, এবং সেই সাথে ভারতের মুখে আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন এই বাংলাদেশ আর কখনো ভারতের দাসত্ব করতে চায় না। তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সবসময় রাজপথে থাকবেন। দর্শক, অনেক বিস্তারিত বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওতে সে সকল তথ্য নিয়েই বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, অতএব চলুন আমি আর কথা বাড়াবো না, না টেনে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এই যে সবচেয়ে বেশি ফালাফালি করে যেটা মিঠুন, এটার টেস্টের গড় হচ্ছে 18 আর টি-20-র গড় হচ্ছে গিয়ে 10। এই বিশাল মানে পৃথিবীর সবচেয়ে বিশ্বমানের এক অলরাউন্ডার প্লেয়ার তিনি ব্যাপক উত্তেজনা দেখিয়েছেন। উত্তেজনা দেখায় কাপড় চোপড় বিছনা টিছনা নষ্ট করে ফেলার অবস্থা। ওনার উত্তেজনা দেখা আর সারাদিন উনি খালি এটা চায় ওইটা চায়, এটা করা যাবে না। এর বেটা ভারতে যদি বাংলাদেশ খেলতে যায় তোরে নিবে খেলতে, তুই কি প্লেয়ারের একাদশে আছিস? তোরা তো মাথা ব্যথা কেন? এবং এরা সবাই মিলে নাজমুল ভাইকে যেভাবে অ্যাটাক করেছেন, নাজমুল ভাই ওই জায়গা থেকে তিনি দাঁড়িয়ে থেকে তার তো খারাপ লাগতেই পারে, তিনি তো প্রতিক্রিয়া জানাইতেই পারেন। তিনি তিনাকে চারিদিক থেকে যেভাবে চেপে ধরা হয়েছে সেটা প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন। এখন বলতে পারেন যে একজন বিসিবির বোর্ড পরিচালক, তিনি তো ক্রিকেটারদেরই অভিভাবক, তিনি কি এটা বলতে পারেন কিনা? হ্যাঁ, ক্রিকেটের অভিভাবক হয়ে তিনি তাদেরকে শাসনও করতে পারেন, আদরও করতে পারেন, সবই করতে পারেন। কিন্তু যেই কথাটা মানে বিসিবির পরিচালক, উনি আজকে আছেন, কালকে নাই, গতকাল ছিল না, আগামীকাল থাকবেন না, ওনার মুখ থেকে কেন বলতে হবে এটা? আপনি ক্রিকেটার, আপনার তো দেশের প্রতি বুকের মধ্যে হাত দিয়ে তারপরে যে রবীন্দ্রনাথের চুরি করা গানটা গান, তো এই আপনি যেভাবে ভাব দেখান, আপনি বিশাল দেশপ্রেমিক। ইন্ডিয়া যখন মুস্তাফিজকে বের করলো, কয়জন ক্রিকেটার এটাকে নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন? কয়জন ক্রিকেটার প্রতিবাদ, এই তামিম যিনি কিনা এত দেশপ্রেম দেখাইতে আসলেন, তিনি প্রতিবাদ করেছেন ভারতের এটা করেন নাই। কারণ ওনাদের মূল কি চাহিদাটা কি? চাহিদাটা হচ্ছে ওনারা খেলতে যাবেন। খেলতে গেলে কি হবে? খেলতে গেলে টাকা পয়সা পাবে, না খেললে তো ম্যাচের ফিটা পাবেন না। আর তামিম ইকবাল, তারপরে যে আজকে বাংলা এডিশনে একটা করা হয়েছে আপনার খালেদ মাহমুদ সুজন, তার যে 2,58,57,00,000 টাকার যেই চুরি করা, এটার প্রতিবেদনটা দেখানো হয়েছে, সেখানে বিসিবির নথি দেখানো হয়েছে। তো এই চোরেরা এদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে ভারত পালে তারপরে যখন তাদের সুযোগ সুবিধা মতো, এরকম কিছু আপনার সুশীলও আছে দেখবেন, এইসব সুশীলরা আপনি ভারতে যখন গরুর মাংস খাওয়ার কারণে একটা মুসলমানকে পিটায় মেরে ফেলা হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু ওনাদের সমস্যাটা কোথায়? সমস্যা দেখবেন বাংলাদেশে যদি নাকি কোনো আওয়ামী লীগ করে, কাউকে যদি নাকি কারোর উপর কোনো অত্যাচার হয়, তিনি যদি হিন্দু হয়ে থাকেন, তখন ওনারা সংখ্যালঘু নির্যাতনে চলে আসেন। অথচ এই সংখ্যালঘু পরিচয়ে গেল 15 বছর বাংলাদেশের আলেমদের উপরে, মুসলমানদের উপরে কি পরিমাণে নির্যাতন হয়েছে। এই গেল 54-55 বছরে কতজন হিন্দুকে আপনার গুম করা হয়েছে, কতজন হিন্দুকে খুন করা হয়েছে, আর মুসলমান কয়জনকে খুন করা হয়েছে বলেন? এরা এই চিত্রটাও ভারতের সামনে তুলে ধরে না। যেই ক্রিকেটাররা আজকে বিশাল দেশপ্রেম দেখাচ্ছেন, আপনারা কি জানেন আইসিসি সবশেষ বিসিবির সাথে যেই মিটিং করেছেন, সেই মিটিংয়ে আইসিসি বিসিবিকে কি বলেছেন? আমি প্লেয়ারদের কাছে এটা শুনেছি, অতএব সব প্লেয়ারই তো জানেন বিষয়টা কি হয়েছে। সেখানে বাংলাদেশকে বলা হয়েছে আমরা নাকি এক্সট্রিমিস্ট কান্ট্রি, আমাদের দেশে নাকি সব এই কি বলে এই জঙ্গিরা থাকে, আমাদের দেশে জঙ্গিদের ব্যাপারে আমরা কথা বলি না তাদের। তো বিসিবি থেকে জবাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা যদি থেকে থাকে, জঙ্গিদের কারণে তো ভারতের ক্রিকেটারদের আসতে কখনো কোনো সমস্যা হয়নি, বা তারা যদি কিছু বলেও থাকে বিসিবি তো কোনোদিন তাদের কথা শুনে নাই। কিন্তু
বিসিসিআই কি করেছে? বিসিসিআই তাদের দেশের এই শিব কি বলে ওদের, আর হইল গিয়া এই যে মোদির দল বিজেপি, শিবসেনা বিজেপি, এদের কথায় তারা প্লেয়ারকে বের করে দিয়েছেন। আপনারা তো শুনেছেন, আপনারা রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে আপনারা জঙ্গিদেরকে লালন পালন করেন। আজ পর্যন্ত গরুর মাংস খাওয়ার কারণে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে তাদের বিচার হয়েছে কোনো? তারা এইভাবে অপমান করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা সব শেষ মিটিংটাও করেছেন। মানে ওরা হলো গিয়ে রাজা আর এই দেশের মানুষরা প্রজা, এরকম একটা চাকর বাকরের মতো আচরণ করে। এগুলো প্লেয়াররা জানে না, এগুলো তামিম ইকবাল জানে নাই, এই মিঠুন জানে নাই, এগুলো অন্য প্লেয়াররা জানে নাই, তাদের গায়ে লাগে না, তারা প্রতিবাদ করেছে। মানে সবাই একটা ইতে থাকে, আইপিএল এ যদি ডাক না দেয়, আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, আর কিছু আছে নগদ টাকা পেয়ে তারপরে তাদের পক্ষ হয়ে কথা বলে। এটাই হচ্ছে মানে বাস্তবতা। এখন নাজমুল হোসেন ভাই যেটা বলেছেন, যে কথাটা বলেছেন, আমি এতক্ষণ যা বললাম ইট সিমস লাইক আমি নাজমুল ভাইয়ের কথার বিপরীতই বললাম, কিন্তু এবার আসল পয়েন্টে আসেন। বাংলাদেশের পরে আফগানিস্তান খেলা শুরু করেছে, বাংলাদেশের পরে আয়ারল্যান্ড এসছে, তাদের সাথে ম্যাচ হারে না, নিয়মিত হারে, তাও নিয়মিত। আফগানিস্তানের কাছে আপনার ইয়েও হয়েছে, কি বললো ওটা, হোয়াইট হাউস ওয়াশও হয়েছে। এই বাংলাদেশ, আপনারা যেই খেলা করেন, আপনাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় ওইটার ধারে কাছে আছে। এতদিনে আপনাদের অন্তত বিশ্বকাপে গিয়ে সেমিফাইনাল, ফাইনাল নিয়মিত খেলা উচিত। আপনারা কি করেন? একজন যদি আউট হন, মনে হয় সব লাইন ধরে বিকাশের পেমেন্টের মতো একটার পর পর একটা করতে থাকেন। আপনাদের বিরুদ্ধে কথা বলবে না, বিসিবি বোর্ড পরিচালকরা কথা বলবে না, বিসিবি প্রেসিডেন্ট কথা বলবে না, আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে না? সমালোচনা তো করবে, সমালোচনা দিতে হবে। আজকে যদি মনে করেন আপনারা যে যাওয়ার জন্য এত ফাল পারতেছেন না ইন্ডিয়াতে, সব ভয় টয় সব দূর করে আপনারা গেলেন, গিয়া যে গোহারাটা হারবেন ইন্ডিয়াতে, পাবলিক যে আপনাদের তখন কি করবে এটা বুঝতে পারছেন? স্টেডিয়ামে পাবলিকের পকেটের টাকা দিয়ে আপনারা খেলেন, বাংলাদেশের জনগণের টাকায় আপনারা কোটি কোটি টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, একটা ম্যাচ হারলেই 2 কোটি তারপরে এই যে ওই যে কি বলে প্লট, এগুলো কি আপনার বাপের টাকা? শেখ হাসিনার বাপ দিত বাংলাদেশের জনগণের, সেই টাকা আপনাদেরকে দেওয়া হয়। সেই টাকা নিয়ে আপনারা খেলা করেন, আপনার দেশের প্রতি দায়বদ্ধতা নেই, যা মনে হচ্ছে তাই করেন। স্টেডিয়াম থেকে একটা কেউ কিছু বললে তারা আবার মারতে যান, এত ভাব মারলে তো হবে না। আর আপনারা এত ভাবের প্লেয়ার হয়েও যান নাই যে আপনারা ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো বিশাল বিশাল দল নিয়মিতভাবে আপনারা ভালো খেলে যান, আপনাদের কোনো ধারাবাহিকতা নাই, আপনারা খেলেনও না ভালো। তো তারপরে এই দেশের মানুষ আপনাদেরকে বিশাল ভালোবাসে, সেই মানুষের ভালোবাসাকে যদি আপনারা ফেরত দিতে চান, তাহলে তো মানুষের সম্মানের দিকে আপনাদের তাকাইতে হবে। এই ভারত যে অপমানগুলো আমাদেরকে গেল কয়েকদিন ধরে করলো, এটার বিপক্ষে আপনারা দাঁড়াবেন না? এটার জন্য আপনারা কোনো কথা বলবেন না? আপনাদের কোনো হাঁচি কাশি কোনো কিছু নাই। কি হলো হঠাৎ করে আপনারা কালকের মধ্যে নাজমুল হোসেন, বাংলাদেশের আমি যতটুকু জানি, বাংলাদেশে এই পর্যন্ত যত বোর্ড হয়েছে সবচাইতে একদম সৎ দক্ষ মানুষগুলো, মানে যারা নিজে থেকে আসলেই দেশের জন্য চিন্তা করে, দেশের ক্রিকেটের জন্য চিন্তা করে, এই মানুষগুলো এসছে। এই মাঝখানে আসিফ আকবর আসলো, মানে সমস্যাটা কোথায় দেখেন? সমস্যাটা হলো এইটা একটা বিরাট ধান্দাবাজি জায়গা। ধান্দাবাজিটা কিরকম? ধরেন এখানে এই যে খাবার দেওয়া, এখানে পানি দেওয়া, এখানে মাঠ পরিষ্কার, মানে এই খেলা সংক্রান্ত বিশাল বাণিজ্য আছে এই জায়গায়। এই বাণিজ্যের এক একজন এক এক জায়গার সুবিধাভোগী। এই সুবিধাভোগীরা চায় না যে এখানে কোনো সৎ মানুষ আসুক। আমার হাতে কিছু জিনিস আসবে, আপনারা পাবেন। এই জায়গাটার নাম মনে নাই, সিরাজগঞ্জ থেকে বগুড়া না কোথায় জানো, তাদের মাইক্রোবাসের ভাড়া দিয়েছে কত জানেন? ভাড়া দেখিয়েছে কত? গত সাবেক যে বোর্ডগুলো ছিল 16,000 টাকা এক একজনের ভাড়া দেখিয়েছে। একটা ডাবের দাম দেখে, ডাব খাওয়ার ডাবের দাম দেখানো হয়েছে 18,000 টাকা। এগুলো আপনারা জানবেন। এই যে খালেদ মাহমুদ সুজন, যে আবার কালকে ইন্ডিয়াতে খেলতে না গেলে ওনাকে কি হয়ে যাবে বলেছে না, কেন বলেছে জানেন? কারণ এটা হলো দুর্নীতিবাজ। আজকে বাংলা এডিশনে যান আপনারা, বাংলা এডিশনে তার যে নিউজটা দেখানো হয়েছে, সে কি করেছে, বোর্ডের পরিচালকরা, এটা আমি নিজেও জানতাম না, বোর্ডের পরিচালকদের কিন্তু কোনো বাড়তি কোনো বেতন ভাতা কোনো কিছু নাই। তাদের খেলাধুলার জন্য, মাঠ দেখার জন্য, বিসিবির কোনো এই প্রকল্পের জন্য তিনি এক জায়গায় যাবেন, মনে করেন বান্দরবন যাবেন, বান্দরবন গেলে বান্দরবনে সেখানে যাওয়ার পরে হোটেলে থাকা, খাওয়া, গাড়ির ভাড়াটা যেগুলো দরকার হয়, এটা, এর বাইরে কোনো কিছু নাই। এখানে সবাই স্বপ্রণোদিত হয়ে দেশপ্রেম থেকে, দায়িত্ববোধ থেকে এখানে আসেন, একটা সম্মান, আরেকটা হচ্ছে দেশের জন্য কাজ করবেন, ক্রিকেটের জন্য কাজ করবেন, এই জন্য আসেন। উনি প্রতিটা ট্যুরে টোটাল আমার কাছে আসা নথি অনুযায়ী 2,57,19,800 কত টাকা যেন, এই যে টাকাটা উনি আত্মসাৎ করেছেন, এই টাকার জন্য ওনার বিচার হওয়া উচিত। ওনার বিচার হইতে হবে, দুদকের বিচার করা দরকার, মানে বিসিবিরও এখন উচিত ওনার বিরুদ্ধে এগুলো করা। এর আগে বোর্ডে কারা কত টাকা তসরুপ করেছেন তাদের করা দরকার। নারী ক্রিকেটাররা এত ভালো খেলে, তাদেরকে বলাকা বাসে করে তারপরে এই যে আপনার ফুটবল টিমটারে আপনার সিলেটে পাঠিয়েছে, একবার বলাকা বাসে করে। টাকার অভাব নাই তো তাদের, তারা তো ঠিকই ভিআইপি হালে যায়, তারপরে বিজনেস ক্লাসে গিয়ে এরপর 5 স্টার হোটেলে থাকে, তাদের কোনো সময়, তার উপর আবার মেয়েদেরকে আপনার যৌন হয়রানি করে। এটা বোর্ডের এরা করে গিয়েছে এগুলো। তো যেহেতু এগুলো করে গিয়েছে, এখন নতুন এরা এসছে, আসিফ আকবর তো ঘাটতারা লোক, আসিফ আকবর তো মনে করেন সে তো শুনবে না, তারা যদি একটা কিছু বলা হয় সে তো ওইটারে প্রোটেস্ট করবে, তার উপর দিয়ে আপনি মাস্তানি করে কিছু করতে পারবেন না। এই যে নাজমুল হোসেন, মানে 100% অনেস্ট একটা লোক, একদম 100% অনেস্ট, মানে এর মধ্যে কোনো চিটারিটা কিছু নাই, কিন্তু তাদেরকে রাখা যাবে না, এই জন্য এদের পেছনে লাগা হয়েছে। আলটিমেটাম দিয়েছে, বাবারে কালকে দুপুরের মধ্যে ওনারা করে ফেলবেন, নাহলে মিঠুন খেলবে না। মিঠুন যদি না খেলে তাহলে আপনি বুঝতেছেন বাংলাদেশ ক্রিকেট বাঁচবে? এটা হলো বাংলাদেশের এই সাকিব আল হাসানের মতো, বাংলাদেশের নয়নের মধ্যমণি হলো গিয়া মিঠুন।
মিঠুন সারা জীবন মনে করেন ওনার কি রেকর্ড আছে, একা 10 উইকেট নেওয়ার রেকর্ড আছে, একা 3000 রান করার, এক ম্যাচে এক ওয়ানডে ম্যাচে 3000 রান করার রেকর্ড আছে। রেকর্ডের অভাব নাই, রেকর্ডে সরাসরি আলটিমেটাম দেয় দুপুরের মধ্যে নাজমুল হোসেন এই করে ফেলতে হবে। নাজমুল হোসেন রাখলে চুরি করা যাবে না, আসিফ আকবর রাখলে চুরি করা যাবে না, এই যে আমিনুল ইসলাম এদেরকে রাখলে আরেকটা মানুষ আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভোটের যদি সুযোগ থাকে, মোহাম্মদ রফিক, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি 100% অনেস্ট একটা লোক, এরা যদি পারেন কোনো জায়গায় কাজে লাগায়েন। এই ধরনের লোকগুলো থাকলে এরা চুরি করতে পারবে না, এটা হচ্ছে সমস্যা। ইন্ডিয়ার কথা শোনানো যাবে না। যদি ক্রিকেটারদের ন্যূনতম দেশপ্রেম থাকে, আমি একজন প্লেয়ারের কাছ থেকে যেটা শুনেছি, কালকে আইসিসি মানে ইন্ডিয়া এবং বিসিসিআই এর ওদের নিজস্ব যেটা, এরা বিসিবির কর্মকর্তাদেরকে যে পরিমাণে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে কথা বলেছে, আমার দেশকে যেভাবে ছোট করে কথা বলেছে, আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট, এই সব করে কথা বলেছে। আমার দেশে কোন দিন এই পুরো আমি মানে বাংলাদেশের ইতিহাসে যদি নাকি আমার একদিন দেখাইতে পারেন যে কোনো হিন্দুকে কেউ কোনোদিন জোর করে বলেছে যে তুই কালেমা পড়, এটা যদি কোনো গ্যারান্টি দিতে পারেন, কারো যদি বলা হয় তুই গরুর গোশত জোর করে খাওয়ানো হয়েছে, শুকুরের মাংস তো আমার হারাম, ওর যেমন গরুর মাংস হারাম, তো আমার যদি নাকি এখন বলে যে বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন কোনো হিন্দুকে শুকুরের মাংস খাওয়ার জন্য মেরেছে, আজ পর্যন্ত দেখাইতে পারবেন? কখনো এরকম হয় নাই বাংলাদেশের ইতিহাসে, এটা কোনোদিন হয় নাই, হবেও না ইনশাআল্লাহ এই দেশে। তারপরে আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট। আর ওনার দেশে ওনারা মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার জন্য মারে, জোর করে ধরে নিয়ে তারপরে রামনারায়ণ পড়ায়, জয় শ্রীরাম পড়ায়। ভাই এগুলি পড়ায় যদি নাকি হইতো, এই হিন্দু বানানো যাইতো, তাহলে তো ভাই সারা পৃথিবীতে বহুত হিন্দু থাকতো। আপনারা ধর্মনিরপেক্ষতা, আপনারা এই কি বলে বাক স্বাধীনতার কথা বলেন, ডাক্তার জাকির নায়ক এ তো মনে করেন মানে উগ্র কথাবার্তা বলেন, তাই না? আপনাদেরকে বুঝায় তারপরে তারা ধর্মীয় ব্যাখ্যা দিয়ে কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে তিনি পড়াশোনা করেছেন, তিনি এটা নিয়ে করেন। আপনার ধর্ম নিয়ে কটাক্ষ করেও কিছু বলেন। আপনি যখন তারা কটাক্ষ করে কিছু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কেন এতগুলো, তা আপনারা যদি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে যদি নাকি চারটা করে থাকেন, আপনাদের 40,000 করার মতো দেবদেবী আছে, 70,000 করার মতো আছে, 60,000 করার মতো আছে, তা আপনার ওইটা নিয়ে আপনার গায়ে লাগে না? তখন আপনার বোঝানো হয়। এখন ডক্টর জাকির নায়কের সবচেয়ে বড় যেটা হচ্ছে যে উনি কি করেন, উনি বলেন যে কোরআনের মানে একদম সত্যি, উনি সরাসরি উনি স্বীকার করেন যে কোরআনে এখন পর্যন্ত 80% সত্যতা, সায়েন্সের সত্যতা পাওয়া গিয়েছে, 20% পাওয়া যায় নাই মানে এখনো প্রমাণ হয়নি। প্রমাণ না হওয়া মানে আজ থেকে 100 বছর আগে কি মোবাইল ইউজ করতে পারতো নাকি? আজ থেকে 100 বছর আগে কি কোনো মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার সুযোগ ছিল নাকি? তো অনেক কিছুই আগেও আবিষ্কৃত হয় নাই, এখন আবিষ্কৃত হচ্ছে। আবিষ্কার হয় নাই তার মানে কি এটা সম্ভব না, এটা মিথ্যা না? আবিষ্কার হয় নাই মানে হয়নি। একসময় মানুষ জানতো যে সূর্য ঘুরে, এখন জানে পৃথিবী ঘুরে, তার মানে কি সায়েন্স তো ভুল করেছিল? সায়েন্স ভুল করেছিল দেখে সায়েন্সের কোনো কিছু মানা যাবে না। কিন্তু কোরআনের আজ পর্যন্ত যা প্রতিষ্ঠিত হয়েছে, জানে না সেটা অন্য জিনিস, কিন্তু যা এসেছে কোনোটাকে মিথ্যা প্রমাণিত হয়েছে? হয় নাই তো। তো ডাক্তার জাকির নায়ক সেটাই বলেন, সেই লোকটাকে আপনি ওই দেশে থাকতে দেন নাই। কারণ কি ওই দেশে যদি আর 5 বছর জাকির নায়ক থাকতো, তাহলে তো আপনি আর লোক খুঁজে পাইতেন না, লোকে খুঁজে পাইতেন। এখনই তো আপনাদের এই চুনামোনা নিয়ে তো মানুষের নানান প্রতিক্রিয়া। আপনার দেশের লোকজন, একজন বিচারপতি ওই দিন ভারতে, তিনি বলছেন মানে খুব মানে যৌক্তিক কথা, উনি ওনার হিন্দুদেরকে ওই সাংবাদিকরা প্রশ্ন করেছে, সাংবাদিকদের বলছেন যে আপনি কেন গোমাংস নিয়ে, গরু আমাদের মাতা, আপনি এগুলো নিয়ে এই কথা বলেন কেন? সেই লোকটা তখন বলেছে যে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনারা যদি আমাকে মানতে বলেন আমি মানবো। যদি একদিন নরেন্দ্র মোদী গরুর চোনা খায়, তাইলে খায় নাকি? কোনো ব্রাহ্মণ খায়? কোনো ব্রাহ্মণ গরুর গোবর খায়? গোবর খাওয়ায় কাদেরকে? যাদেরকে খাওয়ায় তারাই মনে করেন এই কলকাতায় এসে তারপরে হুমকি দেয় বাংলাদেশে নাকি এসে তারপরে সব দখল করে নেবে। আসিস বাংলাদেশ এই দেশের প্রতিটা মানুষ এক একজন যোদ্ধা, প্রতিটা মানুষ এক একজন যোদ্ধা। আর এই যোদ্ধাদের অস্ত্রের পাওয়ার নাই, কিন্তু যেই পাওয়ার আছে সেই পাওয়ার উপর থেকে আসে। ওইটারে নিয়ে লাগালাগি করে তারপরে দেশ দখল করে নিয়ে যাবেন, এত সোজা না। এখন হাসিনা নেই। সো এই মূর্খ এগুলোর দিয়ে এই যে কলকাতায় যে পশ্চিমবঙ্গের যেই মানে যেগুলোর যেই হিন্দুগুলো আছে, এদের কিন্তু সারা পুরো আমেরিকায় এদের প্রচন্ড ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হয়। বাঙালি শুনলে ভারতের কোনো জায়গায় বহুত ভালো ভালো অভিনেতা আছে, বলিউডে শুধু বাঙালি এই কারণে টিকতে পারেনি। খোঁজ নেন দক্ষিণ উত্তর যেখানে যাবেন, বাঙালি এদেরকে প্রচন্ড ঘৃণার চোখে দেখা হয়, ভারতেই দেখা হয়। এরা এসে বাংলাদেশের উপরে চালায়। এটা বাংলাদেশ যেটুকু হাগে তোরা একটু খাওয়ার সুযোগ পাইস। বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সম্পর্কে তোদের কোনো আইডিয়া আছে? তোদের ওইখানে তো মানে এই আমার তো পাশে, তাই না? আমি তো জানি ভারতের কি অবস্থা। ভাই আমার ফ্যামিলির লোক গিয়েছে ভারতে, বহু আগের ঘটনা, আমার মার চিকিৎসার জন্য। একটা মাছ কিনে এনেছে, বড় মাছ। সেই মাছ কেনার জন্য পুলিশ ধরেছে যে তুমি এটা কিনছো কেন? এটা তো কিনতে পারবে না, কাইটা কিনতে হবে। এই যে আমি ক্রাইসিস তৈরি করেছেন দাদা আপনি বাজারে, বুঝছেন? ওইটা কিনলে ক্রাইসিস তৈরি হয়ে যাবে। এই অবস্থা তোদের। খেয়ে এসেছে না, যে খাবেন, হ্যাঁ বাইরে গিয়ে হাগা, এটা এই জাতি তোরা এসে আমাদের সাথে এসে মাস্তানি করতে আসিস। এদেরকে কাজে লাগাই ব্রাহ্মণরা তাদের এই একটা ধর্ম ব্যবসা করে। বলেন তো ভাই, আপনারা ভারতের পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে আমার ভিডিও দেখেন, আপনাদের কমেন্ট ইমেলে পাই। বলেন ভাই, বেশিরভাগ যদি আমার ইমেল যারা করে মুসলমানেরাই করে, হিন্দুরা মাঝে মধ্যে থ্রেট করে। মুসলমান ভাই হিন্দু ভাই যারা দেখেন আমার ভিডিও, আপনি একটু বলেন আপনার পাশের ব্রাহ্মণরে একটু যাই বলেন একটু গরু চোনা খাইতে। আপনি তো খান, আমার কোনো সমস্যা নেই, আপনার ধর্ম এলাও করলে আমার কোনো সমস্যা নেই। আপনি গরুর চোনা খাবেন, আপনাকে আপনার ধর্ম সে অধিকার দিয়েছে, আমার ধর্ম আমাকে অধিকার দিয়েছে গরুর গোশত খাবার।
আমার আমার ধর্ম আমাকে বলেছে যে গরুর চোনা যদি তোমার গায়ে লাগে তুমি নাপাক হবা, তোমার পাক হয়ে তারপরে ইবাদত করতে হবে। এটা আমার ধর্ম, আমার ধর্ম আমি মানবো, আপনার ধর্ম আপনি মানেন, কোনো সমস্যা নেই। তা আপনার ব্রাহ্মণের যায় বলেন যে ভাই একটু গরুর চোনা খাও, একটু গোবর খাও, কিন্তু অনেক ভিটামিন, তো গোবরে তো অনেক ভিটামিন, একটু খাইতে বললেন, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, মানে আপনারা বুঝবেন যে না ঠিক আছে, তাহলে এটা ওনারা আমার গুরুজনেরা যা বলে তাহলে এটা ঠিকই আছে। এই ব্যবসায়ের এই যে অস্ত্র হিসাবে আপনার কাজে লাগেন, সারা জীবন এই অচ্যুত হয়েই থাকতে হবে। আর এই কলকাতায় বসে বসে তারপরে ভারতের হুমকি দিতে পারবেন, এর বাইরে আর কোনো কিছু পারবেন না। যাই হোক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা থেকে অনেক দূরে চলে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদেরকে বলবো, ভাই একটু সামনের দিকে, 2 দিন পরের দিকে তাকান। মনে করেন কথার কথা, আপনি এই আইসিসির ক্রিকেটে খেলতে গেলেন, মনে করেন খেলতে গেলেন, আমরা কিছু শর্ত তো তাদেরকে দেওয়া হয়েছে, আমরাও কিছু শর্ত দিয়েছে, সেই শর্তের পরে একটা সমঝোতা হইলে আপনারা খেলতে গেলেন। এখন 2টা অল্টারনেটিভ হইতে পারে। প্রফেসর ইউনূস কি জিনিস, প্রতিবেশী দেশ ভারত অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। ইউনূসের ভয়ে ভারত কাঁপছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমি প্রমাণ দেখাবো যে ইউনূসের ভয়ে ভারত কি করছে। রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটেই চলছে। নতুন ইতিহাস, নতুন অধ্যায়, 54 বছরের হিসাব নিকাশ এলোমেলো, নতুন কিছু ঘটছে। দর্শক, বাংলাদেশের 55তম বছরে এসে ভারত বাংলাদেশের ভয় কাঁপছে। জিয়াউর রহমানের আমলেও এরকম কাঁপাকাঁপি হয়নি, কিছু উত্তেজনা ছিল, কিন্তু ভারত মনে করেছে যে আর যাই হোক বড় কিছু হবে না। কিন্তু দেখেন, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বর্জন করবে বাংলাদেশ, এটা জিয়াউর রহমানের আমলেও কেউ কল্পনা করেনি। আইসিসির অনুরোধ শুনছে না, জাস্ট আত্মসম্মান, হয়তো নিরাপত্তা দিবে, নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা সম্ভব। ভারতকে কিছু শর্ত দিলে ভারত সরকার সেই শর্ত মেনে বাংলাদেশের জন্য তারা ম্যাচ আয়োজন করবে। কিন্তু বাংলাদেশ এখন আত্মসম্মানের জন্য, এমনকি ক্রিকেটের কিছুটা ক্ষতি হবে, কিন্তু তারপরও ভারতের মাটিতে খেলবে না। এটা ভারত এবং পাকিস্তানের সাথে যা ঘটে, ভারত এবং চীনের সাথে যা ঘটে, বাংলাদেশ এখন সেরকম আচরণ করছে। পাকিস্তানকে যেরকম ভয় পায় ভারত, চীনকে যেরকম ভয় পায়, এখন ইউনূসকে ভয় পাওয়া শুরু করেছে। বাংলাদেশ বলতে এখানে বাংলাদেশ শব্দটা বলিনি, কারণ বাংলাদেশ এখানে ইউনাইটেড না। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ভারতের দালাল। আওয়ামী লীগ তো পুরো আওয়ামী লীগ পরিবার সহ ভারতে আশ্রয় নিয়েছে। এখানে ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ, এই বাংলাদেশকে মোদি ভয় পায়, ভারত সরকার ভয় পায়। কিন্তু তারেকের বিএনপি বা এমনকি জামাতকে অতটা ভয় পায় না, কারণ ভারত এটাও মনে করে যে জামাতকে সিস্টেম করে ম্যানেজ করা যাবে, এটা ব্যাপার না। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস। দর্শক, ইউনূসকে যে ভয় পায়, বা এই মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ যতটা আঙ্গুল বাঁকা করেছে, যতটা কঠোর হয়েছে ভারতের বিরুদ্ধে, ভারতকে ভিসা কমিয়ে দিয়েছে, এমনকি কূটনৈতিক সম্পর্ক বা কূটনীতিকদের প্রয়োজনে নিয়ে আসবে এ কথাও বলেছে, যে ভাষায় ভারতকে জবাব দিচ্ছে, চোখে চোখ রেখে কথা বলছে, এটা ইতিহাসে বাংলাদেশের কোন সরকার প্রধান ইভেন জিয়াউর রহমানও পারে। অনলি ইউনূস ক্যান ডু দ্যাট, এবং হি ডিড দ্যাট। দর্শক, খবর, বাংলাদেশের 3 দিকে 5টি বিমান গাড়ি সচল করছে ভারত। এখন বাংলাদেশের 3 দিকে 5টি বিমান গাড়ি সচল করছে ভারত কেন? ইউনূসের ভয়। তাদের যে চিকেন নেক, 7 সিস্টার্স, এগুলো নিরাপত্তার জন্য। ইউনূস যেহেতু মাথা উঁচু করে কথা বলছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেহেতু আপোষহীন, সে কারণে দর্শক স্পষ্টভাবে, জোরালোভাবে যেহেতু কথা বলছেন, এবং বাংলাদেশ বসে থাকবে না। এখন ভারত এত ভয়কে কি মনে করেন? ওই যে হাসনাত আব্দুল্লাহ বলেছে যে 7 সিস্টার্স আলাদা করে দিব, 7 সিস্টার শান্তিতে থাকতে পারবে না, আমরা শান্তিতে না থাকতে পারলে আপনারাও শান্তিতে থাকতে পারবে না, এই ভয়ে কি মোদি ভয় পেয়েছে? এইসব বিমান গাড়িটারি সচল করছে যে বাংলাদেশ কি নাকি করে ফেলে? না, শুধু এই ভয় না, এই ভয়ও আছে যে বাংলাদেশে এখন যারা ক্ষমতার দ্বার প্রান্তে, তারা প্রচন্ড ভারত বিরোধী, এবং যারা নিশ্চিত এমপি হতে যাচ্ছে, যে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলে, যে হাসনাত আব্দুল্লাহ জামাত জোটের প্রার্থী, তাতে ভারতের ভয় এটাও আছে, কোনো সন্দেহ নেই। আর বিএনপি তারা যাদেরকে দালাল হিসেবে সেট করেছে, তাদের খাওয়া নাই। জামাতকে দালাল বানাতে পারলে একটা কথা ছিল, কিন্তু তা তো পারে নাই, দালাল বানিয়েছে বিএনপিকে, যে বিএনপি নিজেরাই দিচ্ছে। ভারতের মূল ভয়ের কারণ এটা না, ইউনূসের পলিসি। ইউনূস, বিশেষ করে মোস্তাফিজুর রহমানের সাথে যে অঘটন ঘটিয়েছে ভারত, এরপরে প্রফেসর ইউনূস বা ইউনূসের সরকার, ইউনূস নিজে তো সবকিছু করবেন না। আমি ইউনূস বলছি ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে, ইউনূস বলতে ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশকে বোঝাচ্ছি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে 2বার ফোনে কথা হয়েছে তৌহিদ হোসেনের, পররাষ্ট্র উপদেষ্টার। চীনের সাথে নিয়মিত মিটিং হচ্ছে সরকারের, জামাতের, বিএনপি। অর্থাৎ দর্শক, পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করছে, পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ, পাকিস্তানের সাথে, পাকিস্তান থেকে কিছু অস্ত্র কেনার কথা বলছে। আর ভারত বাংলাদেশের সাথে কিছু অন্যায় করলেই পাকিস্তান থেকে ফোন দেওয়া হয়, ফোনটা দেয় বাংলাদেশের কাছে। মানে কি আলাপ হয়? সব আলাপ তো আর গণমাধ্যমে আসে না। মানে মোদির ব্যাখ্যা বা ইন্ডিয়ার ব্যাখ্যা, সাউথ ব্লকের ব্যাখ্যা, যে পাকিস্তান বলছে যে ভারত আপনার বাংলাদেশ ভাই, ভারত উল্টাপাল্টা কিছু করলে আমাদেরকে বলবেন।
আমরা আছি, আমাদের সাথে তো এমনিতেই 2026 সালে একটা যুদ্ধ বাঁধতে পারে। অতএব আপনাদের সাথে কিছু বললে তখন খেলা দেখাই দেব। তো এই জন্য ভারত প্রচন্ড ভয় আছে। আর ইউনূস পাকিস্তানের সাথে এই যে কথাবার্তা বলার সিস্টেম করেছে, আয়োজন করেছে, কেন আয়োজন করেছে? এগুলোর কারণেই। অতএব অসাধারণ দৃশ্য। তো দর্শক, খবরটা একটু দেখেন যে কি করেছে ভারত ইউনূসের ভয়ে। এরকম আরো অনেক কিছু করবে। আসলে অনেকে বলেন যে বাংলাদেশ ভারত 3 দিক থেকে ভারত বেষ্টিত, ছোট্ট একটা দেশ, কি আছে? আমাদের সেনাবাহিনীও গুম খুনের সাথে জড়িত, আমাদের পুলিশ গুলি করে উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে। এরা ভারতের মতো একটা প্রফেশনাল সেনাবাহিনীর বিরুদ্ধে কি করবে? করতে পারে কিচ্ছু না। আমরা স্বাধীন দেশ। এই পৃথিবীতে জাতিসংঘ আছে, যদিও জাতিসংঘ এখন কার্যকর না। আমরা ভেনেজুয়েলায় হামলার মাধ্যমে দেখেছি, কিচ্ছু করতে পারেনি জাতিসংঘ। যুক্তরাষ্ট্র মানে জাতিসংঘ ইন্টারন্যাশনাল বডি, এটাও কার্যকর। এখানে শক্তির বাইল্যাটারাল ফ্রেন্ডশিপ, এগুলো হচ্ছে শক্তির অন্যতম একটা উৎস। বাংলাদেশের সেনাবাহিনী যতই গুম খুনে জড়িত থাক, বাংলাদেশের পুলিশ যতই ধ্বংসা হোক, ভারতের বর্ডার হিসাবে পাকিস্তান আছে, চীন আছে। পাকিস্তান চীনের মাধ্যমে ভারতকে শায়েস্তা করা যায়, আর কিছু লাগে না। ইউনূস জাস্ট এই দুইটা জিনিস দেখেছে যে পাকিস্তান চীনের সাথে আমরা যদি কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট করি, তুমি ভারত, তুমি ধ্বংসী আমার কাছে। বুঝতে পারছেন ভারতকে ভয় দেখানো কতটা সোজা? এটাই হয়েছে। এই খবরটা একটু আপনাদের শুনে তাহলে বুঝতে পারবেন খবর কি। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত বিমানগাড়ি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাপোসি 1945 সালের ঘটনা। 1945 সালের পর এই প্রথম এই বাংলা ভূখণ্ডকে মনে হয় ভয় পাচ্ছে। কারণ 45 সালের পর তো এখন আর চালু করে নাই, কিন্তু এখন চালু করছে। কেন? এখন ভয় আছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলো আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এইসব উদ্যোগ নেওয়া হচ্ছে। ওগুলো তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম এভাবেই বলে, তারা তো রাষ্ট্র কথা স্বীকার করে না। কিন্তু দেখেন, বিশ্লেষকদের ধারণা মূলত শিলিগুড়ি চিকেন নেকের নিরাপত্তা আরো বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ এমন এক সময় এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এর মানে বাংলাদেশ এবং বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানগাড়ি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে। এই বিমানগাড়ি ভারতের কৌশলগত স্পর্শকতা শিলিগুড়ি করিডোর কাছাকাছি অবস্থিত। এই করিডোর চিকেন স্নেক নামে পরিচিত এবং শুরু এই ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল। এর মানে বাংলাদেশের ভিতরের উদ্যোগ, আবার বাংলাদেশের সাথে সম্পর্কের খারাপ, এই ভয়ে লালমনিরহাটে বাংলাদেশের বিমানগাড়ি সংস্কার পুনর্নির্মাণ, এই সব ভয়ে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।